জি, আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রকিবুর রহমান। আজকে আমরা আপনারা জানেন গত কিছুদিন থেকে পুঁজিবাজার একটু স্টেবল হওয়ার পথে, মানে পুঁজিবাজারে যে গতি ফিরে এসেছে বলে সবাই মনে করছেন যে গতি ফিরে এসেছে। এই যে গতি ফিরে এসেছে, এই পুঁজিবাজারকে কীভাবে স্টেবল করা যায়, কীভাবে আরও ভালো করা যায় এবং স্বচ্ছ জবাবদিহিমূলক পুঁজিবাজার গড়ে তোলা যায় এবং একটা ভাইব্রেন্ট পুঁজিবাজার গড়ে তোলা যায়, সেই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। এবং যে প্রত্যাশা নিয়ে সবাই আজকে পুঁজিবাজার আসছে, সে প্রত্যাশা কীভাবে একটি সুন্দরভাবে প্রত্যাশাটা পূরণ করা যায় সেই নিয়েও আমরা আলোচনা করব। আমার সাথে তিনজন অতিথি আছেন যারা আজকে এই আলোচনায় উপস্থিত আছেন। আমি আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করব, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন অতিথিদেরকে, আমাকেও করতে পারেন, অতিথিদেরকেও করতে পারেন। আপনারা প্রশ্ন যদি সংক্ষেপে করেন তাহলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি, আমার ডান পাশে আছেন ডক্টর আহসানুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইসলামী ব্যাংক লিমিটেড। এবং আপনারা সম্প্রতি জানেন যে উনি ইসলামী ব্যাংকের বাংলাদেশের আপনার ভাইস চেয়ারম্যান হয়েছেন। আর আমার এই মুহূর্তে আমার বাম পাশে আছে ডক্টর মিজানুর রহমান, অর্থনীতিবিদ, এবং ডক্টর মোহাম্মদ হেলাল, আমাদের অর্থনীতিবিদ। এই দুজন আমার সাথে আছেন। আমরা তিনজনের সাথে আলোচনা করব। আমরা আলোচনা পর্যায়ে যাচ্ছি। আমি প্রথমে হেলাল ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি এই যে বাজারে যে উত্থানটা, বাজারে যে ভলিউম বেড়েছে, এটা কীভাবে দেখতে চান? এটা তো ধন্যবাদ। অনেকদিন পরে বাজারটা যে আপনার কয়েকটা থ্রেশহোল্ড ক্রস করে এখন 5,000-এর যে বেঞ্চমার্ক একটা ছিল, এটা আমি বেঞ্চমার্ক বলছি না, আমি বলছি যে সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর কাজ করে যে 5,000 হলে বোধহয় এটা নেমে যাবে। এবং বেশ কয়েকবার দেখেছি আমরা যে যখন সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে এরকম যে এই জায়গায় গেলে বোধহয় কমে যাবে, তখন এর আগে যখন সেল করতে থাকে তখন মার্কেটটা এটা ক্রস করতে পারে না। এবার সাকসেসফুলি সেটা ক্রস করে, দ্যাট ইজ ইন্ডেক্সটা যেটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার ছিল। একইভাবে আপনার 1,000 কোটি টাকা যদি আপনার টার্নওভার হয় ডেইলি, সেটা একটা ফিয়ার ছিল যে 1,000 কোটি টাকা ক্রস করলে বোধহয় আবার আপনার বাউন্স করবে, এবং বেশ কয়েকবার কিন্তু সেটা করেছে। জি, ফলে সেখানে আপনার এই সাইকোলজিক্যাল ফিয়ারটা আপনার কিন্তু কেটে কিন্তু গেছে, এবং সেটা এখন 1,700 কোটি টাকা আমরা দেখলাম লাস্ট ডেতে, 1,700 কোটি প্লাস ডিএসসি আমরা টার্নওভার দেখি। ফলে সেদিক থেকে যে কথাটা সবসময় ছিল যে আমাদের শেয়ারের সাপ্লাই 2010 থেকে প্রায় 3 গুণ হয়ে গিয়েছে, কিন্তু সাপ্লাই ডিমান্ড যেটা সেটা 2010-এর তুলনায় আপনার প্রায় 7-8-10 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছিল। সেই জায়গায় ডিমান্ডটা আপনার এখন ফান্ড ইনজেক্ট করা হয়েছে বলতে আপনার রিটেল ইনভেস্টররা এসছে, যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা আপনার দেখা গেছে মানে মনে করছে যে এই মার্কেটটা আপনার একটা রিজনেবল মার্কেট, এবং এটা যে আপনার এখন ফান্ডামেন্টাল যেটা আছে আপনার পে রেশিও বলেন, অন্যান্য যে অ্যাসপেক্টগুলো আছে, এটা ভালো মার্কেট ইনভেস্ট করার মতো। এবং আপনি সম্প্রতি দেখবেন যে বাহির থেকে আপনার বিদেশ থেকে আপনার পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট যেটা, সেটাও কিন্তু আপনার সিগনিফিকেন্টলি বেড়েছে। তার মানে সব কিছু মিলে একটা কনফিডেন্স আছে যে এই মার্কেটটার সাথে যে হাতিয়ারগুলো আছে, যে পোর্টফোলিওগুলো আছে, সেগুলো আপনার ইনভেস্ট করলে মোটামুটি মিড টার্ম বা লং টার্মে আপনার প্রফিট করার মতো একটা জায়গা আছে। জি, আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর মিজান, এই মুহূর্তে বাংলাদেশের যে অর্থনীতির একটা বিশ্লেষণ যদি আপনি করেন, তাহলে আপনার জিডিপি আপনি জানেন বোধ 7.2, বা ওয়ার্ল্ড ব্যাংক বলেছে এই বছর 16-17-18 বলবেন না, 16-17, হ্যাঁ, যে এটা আপনার 6.8 তারা বলেছে। এবং তারা বলেছে যে আপনার দারিদ্র বিমোচন প্রায় 12-12.5%-এর নিচে এসেছে, আপনার হতদারিদ্র বিমোচন। তারপর আপনার ইনফ্লেশন 5.4, এটা চেক দেওয়া আছে। আপনার রিজার্ভ 32 বিলিয়ন প্লাস, এবং অল দ্য ইন্ডিকেটার্স অফ দ্য ইকোনমি ইজ গোয়িং আপ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জিডিপিতে যতটুকু অবদান রাখার কথা ক্যাপিটাল মার্কেটে, ততটুকু নেই, অনলি 20% এই মুহূর্তে জিডিপি অবদান রাখছে, যেটা বিদেশে ভারতের মতো 70%, হংকংয়ে 110%, এরকম করে প্রত্যেকটা দেশে অন অ্যাভারেজ প্রায় 80-90%, কিন্তু বাংলাদেশে অনলি 20%। এটা কীভাবে বাড়ানো যায় বলেন তো আপনি? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের অর্থনীতির সামষ্টিক অর্থনীতির যে লং টার্ম ফান্ডামেন্টালসগুলো যেগুলো আপনি বলেছেন, এগুলো সবই ইতিবাচক এবং আশাব্যঞ্জক বটে। আমাদের অর্থনীতি গত বছর 7.2%, এবার 6.8% এই ফোরকাস্ট করা হয়েছে, এবং এটা ওয়ার্ল্ড ব্যাংক করেছে। এটা ইন্ডিকেট করে যে আমাদের অর্থনীতি আগামী 5 বছরে আর একটা গ্রোথ এক্সিলারেশন ফেজ দিয়ে যাচ্ছে বলেই আমার কাছে মনে হয়। আমরা যদি 91 সাল থেকে দেখি, 91 সাল থেকে 96 থেকে 2001, এরকম যদি আমরা 5 বছরের পিরিয়ডগুলোতে ভাগ করি, তাহলে আমরা শুরু করেছিলাম 3.5%, এখন সেটা 7% বা 7.5% ট্র্যাজেক্টরিতে উন্নীত হচ্ছে। এর পিছনে আন্ডারলাইং দিস ইকোনমিক গ্রোথ এক্সিলারেশন কিন্তু আমাদের অনেকগুলো ড্রাইভার আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো আমাদের সাস্টেইন এক্সপোর্ট ডেভেলপমেন্ট। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
গত রোববার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা প্রোগ্রাম উনি বলেছিলেন যে আমরা 2021-এ আমরা $60 বিলিয়ন এক্সপোর্ট ফোরকাস্ট করছি, এবং এটা আমার কাছে খুব প্র্যাকটিক্যাল মনে হয়, খুব রিজনেবল মনে হয়। ইন দ্য সেম টাইম আমাদের একটা এক্সিলারেটিং রেমিট্যান্স, ইনওয়ার্ড রেমিট্যান্সের একটা যে ইনফ্লো যেটা হচ্ছে, এটা কিন্তু আমার অর্থনীতিতে সক্ষমতা সৃষ্টিতে ব্যাপক ভূমিকা পালন করছে। বিশেষ করে আমার ব্রড মানিটারি এগ্রিগেট যেটা M2 to GDP রেশিও যদি দেখেন, এইখানে কিন্তু আমার রেমিট্যান্স ফ্লোটা একটা বড় নিয়ামকের ভূমিকা পালন করছে। আমার এগ্রিগেট ডিম্যান্ড এক্সপ্যানশনে এই রেমিট্যান্স একটা মানে এক্সপোর্টের পাশাপাশি রেমিট্যান্স দি সেকেন্ড লার্জেস্ট মানে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এটা ইকোনমিস্টরা এখন কনসেনসাসে পরিণত মানে এগ্রি করেছেন যে দিস ইজ দি সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যেটা আমার অর্থনীতির চাকাকে সচল করতে সাহায্য করছে। এই সব ফান্ডামেন্টালসের এগেনস্টে আমার ক্যাপিটাল মার্কেটের ভাইব্রান্সিটা আমরা অ্যাবসেন্ট পেয়েছিলাম গত 2011 থেকে 2016 সাল পর্যন্ত। এখানে একটা তাৎপর্যপূর্ণ ডেভেলপমেন্ট হচ্ছে গত 2 বছরে, সেটা হলো ইন্টারেস্ট রেটের সাস্টেইনড মানে ডিক্রিজ। যেটা আমরা এখন দেখি যে ইভেন ডিপোজিট, ফিক্সড ডিপোজিটের উপরে 8%, 9% রেটে 7%-এ চলে আসছে। আমার কল মানি রেট এটা 5 to 6% রেটে চলছে। ইট ইন্ডিকেটস যে বোরোয়িং কস্ট ডিক্লাইন্ড ভেরি সাবস্ট্যান্সিয়ালি ওভার দি লাস্ট 5 ইয়ার্স। এখন আমরা মনিটারি ইকোনমিক্স আসি, যখন ইন্টারেস্ট রেট ডিক্রিজ করবে তখন ডিম্যান্ড ফর ইনভেস্টমেন্ট এটা কিন্তু ইমপ্রুভ করবে। দ্যাট মিনস আমার যে এন্টারপ্রেনার যারা আছে, আমার যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন, দে উইল নাও ডিম্যান্ড মানে এ লার্জার অ্যামাউন্ট ভলিউম অফ ইনভেস্টমেন্ট, এবং সেইটা কিন্তু শুরু হয়েছে। দ্যাট মিনস ইন দি নেক্সট কাপল অফ ইয়ার্স আমরা মনে করি আমাদের ইনভেস্টমেন্ট জিডিপি রেশিও উইল গো আপ মানে ফার্দার। এর কিন্তু আমার ক্যাপিটাল মার্কেটের উপরে এর কিন্তু একটা বিরাট পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। ইন দ্য সেম টাইম ক্যাপিটাল মার্কেটের যে কথাটা ডক্টর হেলাল একটু বলেছেন যে মানে তহবিলের সরবরাহ মানে ফ্লো অফ ফান্ড, এটা কিন্তু এখন সাবস্ট্যান্সিয়ালি বাড়ছে, বিকজ মানে সেভিংস ইনস্ট্রুমেন্ট যেগুলো ছিল সেগুলো কিন্তু আর নো মোর দ্যাট মাচ অ্যাট্রাকটিভ। এখন হাউসহোল্ড লেভেলে আবার সেভার যারা আছেন তারা কিন্তু এখন স্টক মার্কেটে একটা তাদের যে পোর্টফোলিও আছে, তাদের যে লোনেবল ফান্ড আছে, সেই ফান্ডের একটা পার্ট তারা এখন রিডাইরেক্ট করতেছেন। সো দ্যাট ইজ হাউ ফ্লো অফ ফান্ড ইজ ইনক্রিজিং ইন দি ক্যাপিটাল মার্কেট। আমি আশা করি যে 1500 কোটি টাকা যেটা টার্নওভার এখন হচ্ছে, দিস ইজ নর্মাল টার্নওভার। এইটা আরও বাড়ার সুযোগ আছে, এবং বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইন দি নেক্সট 5 ইয়ার্স শুড বি এ প্লেস। আমাদের সামষ্টিক অর্থনীতিতে ডক্টর মিজান মাননীয় অর্থমন্ত্রী বলেছেন 2017-18 অনেক ব্যক্তি করবে, অনেক বড় হবে। আমি ওনার সাথে একেবারেই একমত। আমি মনে করি যে ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আমাদের প্রাইভেট সেক্টরের বিনিয়োগে ক্যাপিটাল মার্কেট একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে, সেই আস্থা আমার মধ্যেও এসছে। এবং ক্যাপিটাল মার্কেট ইন দি নেক্সট 5 ইয়ার্স ইট উইল বি এ প্লেস ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনভেস্টর্স। ডক্টর মিজান, আপনার কাছে আমি আবার ফিরে আসবো। ডক্টর আহসান, জি ভাই, আপনি তো অত্যন্ত পুঁজিবাজার নিয়ে আপনি অনেক সবসময়, আমি যত অনুষ্ঠান আপনার সাথে করেছি আপনি অনেক আশাবাদ ব্যক্ত করেছিলেন। যখন পুঁজিবাজার খুব খারাপ অবস্থা ছিল তখন আপনি অনেক কথা বলেছিলেন এটাকে কীভাবে ভাইব্রেন্ট করা যায়, পুঁজিবাজারকে শক্তিশালী করা যায়। বর্তমানে আপনি বাংলাদেশের প্রাইভেট সেক্টরের সবচেয়ে বিগেস্ট ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশের আপনি ভাইস চেয়ারম্যান। কিছুদিন আগে এটার আপনার এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ছিলেন, আজকে আপনি এটার ভাইস চেয়ারম্যান। আপনি আর্থিক প্রতিষ্ঠানগুলিকে কীভাবে পুঁজিবাজারে দেখতে চান? কি রোল দে শুড প্লে? থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আপনার মাধ্যমে আপনার সমস্ত দর্শককে আমার সালাম, শুভেচ্ছা। আপনি যথার্থই বলেছেন যে সবসময় আমি পুঁজিবাজার সম্বন্ধে পজিটিভ অ্যাটিটিউড, অলওয়েজ আমি দেখেছি। কারণ আমরা পুঁজিবাজারটা নামতে এমন জায়গায় গিয়েছিল যেটা ওই একটা আপনার এই উনি যেটা বলছেন যে একটা ফিয়ার ফ্যাক্টর ওখানে কাজ করতেছিল, ফিয়ারটা আস্তে আস্তে চলে গেছে। আর উনি যে এইসব কথাগুলো বলেছেন এটার সঙ্গে আমি আর রিপিট করছি না, উনি হি গেভ একাডেমিক ইন্টারপ্রিটেশন অফ দ্য হোল গেম দ্যাট ইজ হচ্ছে। তো আমি এখন জিনিসটাকে কীভাবে দেখছি শুধু আমি এটাই বলবো। তবে আমি শুরু করতে চাই ওনার দিক থেকে। প্রথম আমি দর্শকদেরকে বলতে চাচ্ছি, প্রিয় দর্শক, আমি কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার না, গণক না, কিন্তু আমি আই এম অ্যাকাডেমিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ আমি অ্যাজ এ প্লেয়ার ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর। তো এখন যে শেয়ার মার্কেটে যে আপনার এই বুলিশ বিয়ারিশ, এখন যে আপনার এই একটা বেড়েছে সব, এটা যে আমাদের যে ঊর্ধ্বগতি, আমাদের যে এটা আপনার যে বুলিশ ট্রেন্ড আছে, এটা কম বেশি এরকমই থাকবে আপনার, এবং আরও লোক আকর্ষিত হবে। কিন্তু এটাও অ্যাট দ্য সেম টাইম বলতে চাই যে 5000 ইন্ডেক্সের উপরে গেছে, এটা এখন খুব তাড়াতাড়ি 10,000 হয়ে যাবে এরকম যদি আপনারা কেউ মনে করেন, আপনারা অনেক ভুল করবেন। এই শেয়ার মার্কেটের ইন্ডেক্স হচ্ছে কন্টিনিউয়াস কারেকশনের ব্যাপার। তো ইট উইল বি কন্টিনিউয়াসলি কারেক্টেড
এবং উঠতে থাকবে নামতে থাকবে। ইটস এ ট্রেন। আমি যদি ইসলামী ব্যাংকের শেয়ারের কথাই বলি, আমি যখন এখানে পরিচালক হিসেবে যোগদান করতেছিলাম তখন ওটা 22 টাকা ছিল। তো আপনার তারপরে গুড গভর্নেন্স বা যতটুকু গভর্নেন্স আমরা দিয়েছি এতে এটা 32-33 টাকা যখন হলো। অনেকে বলেছিল যে আপনারা টেক আপ করার পরে নাকি এটা শেয়ারের দামটা, অনেকে আশঙ্কা প্রকাশ করছিল যে আপনারা যখন টেক আপ করছেন তখন এটার দাম কমে যাবে। অনেকে বুঝে বলার অধিকার ছিল আর কি, বুঝে বলার অধিকার মানুষের আছে, না বুঝে বলার অধিকারও আছে। তো আপনার এইটা নিয়ে আমরা মাথা ঘামাই না, কেয়ারও করি না। তো 32-33 টাকা হয়ে যাওয়ার পরে আমাদের বাফার শেয়ার আছে, আমি ওদেরকে বলেছি তোমরা আর যেন শেয়ারের দাম বাড়তে দিও না, কারণ এই আপনার শেয়ার মার্কেট যদি আমাদের 38 টাকা হয়ে যায় আমাদের খেয়াল রাখতে হয় আমাদের বিদেশি যারা আছেন, দেশি যারা আছেন তারা অফলোড করে আবার চুপ করে বসে থাকবে, কারেকশন হয়ে গেলে আবার আপনার বাইব্যাক করবে। এই সমস্ত জিনিস অফলোড করা, বাইব্যাক করা, ওগুলো বুঝেই সরকার আমরা এই দায়িত্বে এসেছি। 2009-10 অল স্পন্সর ম্যাক্সিমাম স্পন্সর তাদের শেয়ার বিক্রি করে দিয়েছে। সেই জন্য এখন আমরা ওগুলো নিয়ে মানুষকে ভয় লাগাতে চাই না, আমি খুব পজিটিভ কথা বলতে চাই। পজিটিভই বলতে হবে ভাইয়া। এই জন্য হচ্ছে শেয়ার মার্কেটের এই উদ্যোগতি অন্তত আরও কিছুদিন যেতে থাকবে, কারণ আমাদের শেয়ার মার্কেটে পটেনশিয়ালস অনেক বেশি। আপনি যেটা বলেছেন যে আমাদের স্টক মার্কেট থেকে ফাইন্যান্স আসতেছে মাত্র কন্ট্রিবিউশন হচ্ছে 20%, বা ইন্ডিয়াতে 70%। কিন্তু যে কথাটা আমি এখন শেয়ার মার্কেটকে আরও ভালো করার জন্য যেটা আমি বলবো, কাউরান বাজারে গেলে বা চক বাজারে গেলে আপনি তখনই সন্তুষ্ট হবেন যখন আপনি অনেক প্রোডাক্ট দেখবেন। আপনি যদি দেখেন যে মাছ, মাংস, সব ইলিশ মাছ সবই আছে কিন্তু পচা আছে, তাহলে তো আর আপনি শান্তি পাবেন না। মানে আপনি ভালো ভালো প্রোডাক্টের কথা বলছেন, ভালো ভালো শেয়ারের কথা বলতেছি, এটা অতীব জরুরি। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আপনাকে অকেশন করে বলছি, ইট ওয়াজ ইউর ডিসিশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট ডিসিশন দ্যাট এই পাবলিক সেক্টরের ব্যাঙ্কগুলো শেয়ার অফলোড করা, এটা বহু আগে থেকে। হ্যাঁ, তো আমি শুধু রূপালী ব্যাংকের এক্সাম্পল দেবো, বিকজ আই ওয়াজ ডাইরেক্টর ইন রূপালী ব্যাংক ফর 3 years। তখন এই আমাদের শেয়ার মার্কেটে বলা হতো যে 1500 টাকা, তার মানে 150 টাকার নিচে আসলে অফলোড করতে পারবে না, এর উপরে আসলে অফলোড করতে পারবে। এখন এই এমবার্গো যদি মাননীয় অর্থমন্ত্রী আপনি তুলে না নেন, তাহলে রূপালী ব্যাংকের শেয়ার তো 50 টাকার নিচে আছে বা আরও নিচে আছে। তো এই বাস্তবতাটাকে মেনে নিতে হবে। তার মানে ওই যেটা আমরা কি বলি, এই বেঞ্চমার্ক আমরা দিয়েছি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো শেয়ার অফলোড করার জন্য, ওই বেঞ্চমার্ককে রিয়ালিস্টিক জায়গায় নিয়ে আসতে হবে। তারপরে আপনার এই নতুন আপনার শেয়ার বাজারে আসতে হবে। তো এই জিনিসগুলো আসবে এবং আমি মনে করছি যে এটা দিস উইল বি এ পজিটিভ থিং। আর মানুষদেরকে বলবো বাজারে গিয়ে যেরকম পচা ইলিশ না কিনেন, আপনাদের দায়িত্ব এটা, কাস্টমার বি অ্যাওয়্যার, আপনারা ভালো শেয়ার আপনারা দেখে কিনবেন। হাসান ভাই, আপনার কাছে আমরা পরে আসবো। একজন দর্শক ফোন করতে, প্রিয় দর্শক আপনার নামটি বলে ফোনটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শামীম আক্তার। জি বলুন। আমি আসলে জানতে চাচ্ছি ব্যাংকিং সেক্টর, এই যে কিছু ব্যাংক খুবই ভালো করতেছে আর কিছু ব্যাংক একদম চুপচাপ মানে বসে আছে। আমি কিনে আসতে প্রায় 2 মাস ধরে মুভমেন্ট করতেছে না, আমি নামটা উল্লেখ করতেছি না। আর ওয়েস্টার্ন মেরিন একটা শেয়ার আমি গত 1 বছর ধরে বসে আছি এই শেয়ারটা নিয়ে, কিন্তু এই শেয়ারটা কোনো ডিভিডেন্ডও দেয় না, কোনো মুভমেন্ট করে না। এটা কি ডিভিডেন্ড সামনে আদৌ দিবে কিনা, আমি এটা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। প্রিয় বোন, জি আমাদের আরো একটা ফোন আছে। প্রিয় দর্শক আপনার নামটি বলে ফোনটি করুন। হ্যালো। জি বলুন। জি জি প্লিজ। হ্যাঁ, আমি বলতে চাইতেছি যে আমি শেয়ার বাজারে দেখছি যে আপনাদের 10% যেটা রেটটা বাড়ে, কিন্তু অনেক সময় দেখা যায় যে কমতে গিয়ে তার থেকে অনেক বেশি কমে। কিন্তু আমি যতটুকু জানি 10% উপরে উঠবে এবং 10% এর বেশি নামতে পারবে না, উঠতে পারবে না। কিন্তু আমি অনেক সময় দেখছি কিছু শেয়ার আছে এগুলো একেবারে অনেক বেশি নেমে যায় এবং এগুলো আমাদেরকে খুব কষ্ট দেয়। জি জি মোহাম্মদ হেলাল, আপনি কিছু বলবেন এই দুজনের উত্তর? ওনার প্রশ্নে যেটা যে 10% তো অবশ্যই হচ্ছে, কিন্তু আপনি খেয়াল রাখবেন যে একটা শেয়ার যদি 50 টাকা থাকে, সেটা যদি 100 টাকায় চলে যায়, তাহলে কিন্তু আপনার খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু আপনার 100% বেড়ে গিয়েছে। 50 টাকায় ফিরে আসার জন্য কিন্তু সিম্পলি 50% কারেকশন হলে চলে। জি, তার মানে বড় জিনিসের 10% কমা আর ছোট জিনিসের 10% বাড়া দেওয়া এক সমান হবে না। আদারওয়াইজ আপনার সার্কিট ব্রেকার সবসময় কিন্তু ওয়ার্ক করছে, সেটাতে কোনো কনফিউশনের কিছু নাই। আরেকটা প্রশ্ন যেটা আরেকজন করলেন যে ব্যাংকিং শেয়ার ধরে রেখেছেন, স্পেসিফিক কিছু ব্যাংক বাড়ছে,
ইন জেনারেল ব্যাংকিং শেয়ারের আপনার যদি পি রেশিও দেখেন অনলি খুবই আন্ডার প্রাইস আন্ডার প্রাইস। জি, এখন আমার যে কনসার্নটা আমি হয়তো পরে আমি রেস করতাম যে এই 1700 কোটি টাকা শুধু না, খুব দ্রুত আপনি দেখবেন যে 3000 কোটি টাকা ক্রস করেছে। হ্যাঁ, এবং পত্রপত্রিকা আসবে যে ইতিহাসে আপনার 3200 কোটি টাকা ক্রস করে ফেলছে, খুব শীঘ্রই এটা হবে। কেন? কারণ যখন আপনার রিটেল বায়াররা যখন আপনার ফান্ড নিয়ে আসতেছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যখন অনেক বেশি সক্রিয় হচ্ছে, আপনি দেখবেন আমি খেয়াল করে দেখলাম নভেম্বর থেকে ডিসেম্বরে আপনার যে শিফটিং হয়েছে অনারশিপে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু অনেক বেশি আপনার পার্টিসিপেট করছে এবং তাদের বেড়ে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি আপনার অনারশিপ বাড়ায়, এট দ্য সেম টাইম আপনার ফ্লোটিং এর জন্য যদি আপনার রিটেল ইনভেস্টররা যে টাকা নিয়ে ঢুকে, তো এখন সেখানে কিন্তু আপনার ইন্ডেক্স তো বাড়বেই। ইন্ডেক্স বাড়া নিয়ে আমার কনসার্ন না, আমার কনসার্নটা হলো ইন্ডেক্স তো ডিপেন্ড অন প্রাইসিং অফ দ্য শেয়ারস। ইন্ডেক্স যে কথাটা এসএসসি চেয়ারম্যানও বলেছেন যে ইন্ডেক্স যদি অনেক বেড়ে যায়, 10,000 হয়ে যায় অডিটর বাট বাজার শক্তি যদি সাপোর্ট করে, বাড়ছে কি আপনার প্রপার ওয়েতে বাড়ছে কিনা। যেমন আপনি খেয়াল করেন এই মার্কেটে যেখানে 6-7 পি রেশিও আছে অনেক শেয়ার বা ব্যাংকিং সেক্টর পুরোটা, সেখানে কিভাবে সম্ভব হয় যে আরেকটা সেক্টরে আপনার 30-35 আপনার পি রেশিও, এবং আপনি বলতে পারেন যে হ্যাঁ শর্ট টার্মে আমি কম পি রেশিওর শেয়ার না কিনেও আমি বেশি পি রেশিওর শেয়ার কিনতে পারি। কেন? আমি এক্সপেক্ট করছি যেটা পি রেশিও বেশি সে সামনে দিয়ে ভালো প্রফিট দিবে। ইন জেনারেল সেক্টরাইজ হতে পারে না। এখন আপনি খেয়াল করেন যে সবাই মনে করছে যে সেন্সিটিভিটি আমরা যেটাকে বলি, যে আমি যদি ব্যাংকের একটা শেয়ারে যদি 1 টাকা বাড়াইতে চাই, যেই পরিমাণ টার্নওভার আমার করতে হবে, অন্য একটা শেয়ার যদি আমি করতে চাই তার হয়তো 1/10 টাকা দিয়ে আমি করতে পারি। সেই জন্য কিন্তু সবাই ব্যাংক ছাড়া অন্যগুলোকে টানছে। এখন আমার কাছে মনে হয় এই যে টাকা ঢুকতেছে এবং যে কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছে, সেটা যদি ধরে রাখতে না পারি আমরা, এবং আমি খুবই সংশয়ে আছি যে ইনস্টিটিউশনাল যারা ইনভেস্টর এবং যে রেগুলেটর আছে তারা সেভাবে প্রিপেয়ার্ড কিনা। কারণ অনেক মানি এখন পাম্প হবে। কেন? যে কথাটা ডক্টর মিজান বলেছেন যে যেহেতু আমাদের এই সঞ্চয়ের টাকা বিনিয়োগ করার মতো অন্য হাতিয়ারগুলি অত অ্যাট্রাকটিভ না, এবং আমাদের ইকোনমি গ্রো করছে, যদি 7%ও গ্রো করে স্টিল কিন্তু আপনার সেই গ্রোথের দিক থেকে কিন্তু আপনার সেভিংসের একটা পোস্ট থাকবে। এবং ইনভেস্টমেন্টের দিক থেকে কিন্তু আমরা দেখেছি যে বেসরকারি বিনিয়োগ যেটা, সেটা গত আপনার মানে 1989 পরে এই প্রথম আমরা দেখেছি যে বেসরকারি বিনিয়োগ এবং জিডিপির রেশিও যেটা, সেটা ফল করছে কন্টিনিউয়াসলি গত 2-3 বছর ধরে। তাহলে যদি বিনিয়োগ রেশিও যদি ফল করে, সেই ফল করার মানে হলো কিন্তু আপনার যে ওই সঞ্চয়টা কিন্তু আপনার এই অল্টারনেটিভ যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেখানে যাবে। ফলে রাইটলি আপনার তারা শেয়ার মার্কেটকে ফোকাস করেছে। এখানে যদি ধাক্কা খায়, সেজন্য আমি যেটা বলছি যে কোনো একটা বাবল ফেল করে কেন, যখন প্রাইস মিস অ্যালাইনমেন্ট হয়, অর্থাৎ আপনার শর্ট টার্ম যে গেইন, ক্যাপিটাল গেইন, সেটা যখন আপনার মুখ্য হয়ে যায় এবং তার ফান্ডামেন্টালের সাথে যখন আপনার কোনো সম্পর্ক থাকে না প্রাইসের, তখনই একটা পর্যায়ে কলাপস করে। এখন বাংলাদেশে এখন যেটা হয়েছে, এখন আপনি দেখবেন কিছু কিছু সেক্টরের শেয়ারের প্রাইস কিন্তু আপনার ফান্ডামেন্টাল থেকে আলাদা হয়ে গেছে। এখন যেটা করণীয় সেটা হলো যেগুলো আপনার ফান্ডামেন্টাল অনুযায়ী অনেক বেশি আন্ডার প্রাইস আছে এবং তাদের ওয়েটও বেশি আছে, সেগুলোতে মুভ করে। এখন সেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সবসময় আপনার পথ দেখায়। জি, ওটা এবং সেটা আপনি দেখবেন যে আপনি আমেরিকাতে আপনার দেখবেন যে মানুষ বলে যে ওখানে ইন্টারফেয়ার করে না, অবশ্যই করে, কিন্তু রাইটলি করে। আপনি যখন 1/11 অ্যাটাক যখন হয়েছে, সেখানে 9/11 আর কি, তখন কিন্তু আপনার কিছু প্রতিষ্ঠানকে বলা হয়েছে যে তোমরা খুব বেশি হলে তোমরা প্রোটেকশন দেবে, তোমরা শেয়ার কিনবা। ইরাকে যখন হামলা করে, তখন কিন্তু আপনার কিছু প্রতিষ্ঠানকে ঠিক রেখেছে যে তোমার শেয়ার কিনতে হবে। এটা পৃথিবীর বিভিন্ন দেশে করে যে রিটেল ইনভেস্টররা আপনার কিন্তু কোঅর্ডিনেটেড বিহেভ করবে না, তারা কোনো সময় দেখা যাচ্ছে ফেল করতে পারে। তো বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি যে এখন পজিটিভ শক এসছে, সেই পজিটিভ শক আপনার সবাইকে কিন্তু হু করে যেগুলো আপনার বাড়ছে সেদিকে নিয়ে যাচ্ছে। সেজন্য আমি বলছি জি হেলাল ভাই, আমি আপনার কাছে আসবো। আমি ডক্টর মিজান আপনাকে যে প্রশ্নটা এখন আমি করতে চাই, যেটা আপনার থেকে জানতে চাই, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে আপনার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিজস্ব ভবন উদ্বোধন করেছে। এটা কিন্তু মোস্ট সিগনিফিক্যান্ট যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 10 তলা একটি নতুন ভবন, এবং উনি ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম উদ্বোধন করেছেন এবং একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে উনি বলেছেন যে দীর্ঘমেয়াদী শিল্প প্রতিষ্ঠান অথবা ইনফ্রাস্ট্রাকচার অথবা রোড ঘাট ব্রিজ করার জন্য যে টাকার প্রয়োজন, সে টাকা একমাত্র একটি শক্তিশালী পুঁজিবাজার সরবরাহ করতে পারে। অতএব উনি অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন, এবং উনি সেই ধরনের একটা পুঁজিবাজারের সম্ভাবনার কথা বলেছেন, এবং উনি বলেছেন যে এই ধরনের শক্তিশালী জবাবদিহিমূলক এবং ভাইব্রেন্ট পুঁজিবাজার বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রজেক্টে অর্থ যোগান দিতে পারবে। সাথে সাথে উনি আরেকটা কথা বলেছেন যে তিনি ক্ষুদ্র বিনিয়োগকারীদের উদ্দেশ্যে একটা কথা বলেছেন যে আপনারা যারা হুজুগে গুজবে আপনারা বিনিয়োগ করেন এবং ঠকে যান, তারপর সরকার এবং অর্থমন্ত্রীকে গালিগালাজ করেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, এই জায়গাটা আপনাদের জন্য নয়। এখানে যদি আপনারা বিনিয়োগ করতে হয়, তাহলে আপনাদেরকে কোম্পানি দেখতে হবে, কোম্পানির পারফরমেন্স দেখতে হবে, কোম্পানির অর্থনীতি দেখতে হবে, কোম্পানির অ্যাকাউন্টস দেখতে হবে। তো এগুলির ব্যাপারে আপনি কি বলেন? দুটোই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় আমরা ছোট ছোট করে উত্তর দিলে আমি সংক্ষেপে বলবো। মাননীয় প্রধানমন্ত্রী, আমি দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করব। উনি খুব সুস্পষ্টভাবে বলেছেন, বিনিয়োগকারীদের উপর একটা দায় দিয়েছেন যে আপনারা বিনিয়োগের পূর্বে
কোম্পানির মৌলভিত্তিগুলো যাচাই করে নেবেন, আপনারা হুজুকে বিনিয়োগ করবেন না, এটা খুব ইম্পর্ট্যান্ট। একটু আগে দুজন বিনিয়োগকারী আমাদেরকে প্রশ্ন করেছিলেন, দেখছেন যে ওনারা পি রেশিও নিয়ে কথা বলছেন। পি রেশিওতে দুটো ভেরিয়েবল আছে, কিন্তু একটা হলো মার্কেট প্রাইস আর একটা হলো আর্নিংস। এই আর্নিংসটা হলো অ্যাকাউন্টিং ভেরিয়েবল। এই আর্নিংসটা কিন্তু ওভারস্টেট হতে পারে, এটা অতি মূল্যায়িত হতে পারে, এটা অবমূল্যায়িত হতে পারে। এটা ম্যানেজমেন্ট বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে এই আর্নিংসকে ম্যানিপুলেট করে। বিনিয়োগকারীকে বুঝতে হবে যে আমি যে আর্নিংসটা দেখছি অ্যানুয়াল রিপোর্টে, সেই আর্নিংসটা রিলায়েবল কিনা, সেই আর্নিংসটা সঠিক কিনা বা কাছাকাছি কিনা। যদি আপনি একটা ফলস আর্নিংসকে বেসিস ধরে আপনি একটা ছোট পি রেশিও ক্যালকুলেট করেন এবং তার ভিত্তিতে বিনিয়োগ করেন, তাহলে আপনার লোকসান হবেই। আবার অনেক সময় ভালো কোম্পানির, মনে করেন যারা আর্নিংস রিলায়েবল, যার সাথে অপারেটিং ক্যাশ ফ্লোর সম্পর্ক আছে, যার সাথে ফ্রি ক্যাশ ফ্লোর সম্পর্ক আছে, সেসব কোম্পানির পি রেশিও 40 হতে পারে, গ্রোথ যদি থাকে। সো পি রেশিওর কোনো বেঞ্চমার্ক থাকা বাঞ্ছনীয় নয়, এটা পৃথিবীর কোনো দেশে নাই, কিন্তু নাই। এটা অনেক সময় 5 হলেও এটা হয়তো বিনিয়োগযোগ্য না, আবার 30 হলেও এটা বিনিয়োগযোগ্য হতে পারে। এটা বিনিয়োগকারীকে অ্যাসেস করতে হবে যে আমি যে কোম্পানিতে বিনিয়োগ করতে গেছি, সেই বিনিয়োগকারীর ওই কোম্পানির টার্নওভারে গ্রোথ কী আছে, ওই কোম্পানির আর্নিংস কোয়ালিটি কী আছে, ওই কোম্পানির আর্নিংস পারসিস্টেন্সি কীরকম আছে। এটা হলো আমার ফার্স্ট উত্তর। দ্বিতীয়টা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী উনি যথার্থই বলেছেন যে আমাদের দেশের শিল্পায়ন এবং প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট এটা হয়েছে ব্যাংক বরোয়িং বেসড, ব্যাংকের লোন বেসড। তো ব্যাংকের লোন বেসড হওয়ার কারণে আমাদের দেশে কিন্তু ব্যাপক ডিফল্ট কালচার চলছে, এটা গত 46 বছর যাবৎ চলছে, এবং এতে করে সরকারের বাজেটের উপরে একটা রক্তক্ষরণ হয়, আমরা প্রায় দেখি। তো মাননীয় প্রধানমন্ত্রীর লং টার্ম ভিশন আছে যে আমরা এই ওপেক নন ট্রান্সপারেন্ট ব্যাংক বেসড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে সরে গিয়ে আমরা ক্যাপিটাল মার্কেট বেসড ইকুইটি বেসড যদি ফাইন্যান্সিং মোডালিটি সৃষ্টি করতে পারি, তাহলে স্বচ্ছতা ফিরে আসবে। এবং আমার দেশের যে 2021-এ আমার যে মধ্যম আয়ের দেশ হওয়ার স্বপ্ন আছে, আমার 2041-এ আমার যে ডেভেলপ কান্ট্রি হওয়ার সুযোগ আছে, তাতে যে আমার বিনিয়োগ চাহিদা, সেই বিনিয়োগ চাহিদা মেটাতে হলে আমার ক্যাপিটাল মার্কেটকে আরও ভাইব্রেন্ট করতে হবে, আরও গতিশীল করতে হবে। এবং সেই জন্যই উনি ক্যাপিটাল মার্কেটের উপরে ব্যক্তিগতভাবেই কিন্তু অনেক বেশি উনি খবর রাখেন এবং উনি এটা মনিটরও করেন। আমি আশাবাদী আগামী 5 বছরে, আগামী 10 বছরে ক্যাপিটাল মার্কেট বাংলাদেশের ওই প্রাইভেট সেক্টরের এই যে ক্রমবর্ধমান বিনিয়োগ চাহিদা পূরণে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে। আহসানুল আলম ডক্টর, যে আপনি কি বলবেন যে এই যে সরকারের যে আপনি তো শুনেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন, এবং মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যারা বাংলাদেশে ব্যবসা করছে তারা কিন্তু এখনও পুঁজিবাজারে আসছে না। তো এক সময় তো আমাদের অর্থনীতি এমন অবস্থা ছিল যখন আমরা ডিকটেট করতে পারতাম না। মাশাআল্লাহ আমাদের অর্থনীতি এখন স্ট্রং, আমরা ডিকটেট করতে পারি। তাহলে এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে কীভাবে নিয়ে আসা যায়? আর সরকারি শেয়ারগুলো, যেটা মাননীয় প্রধানমন্ত্রী 2010-এ আপনি জানেন যখন মার্কেট বাবল হচ্ছিল 29টা শেয়ার ছেড়ে দেওয়ার কথা বলেছিল, ডাইরেকশন দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয় না। তাহলে কী করা যায়? আমি আপনার প্রশ্ন 3টে আলাদা আলাদা উত্তর দিই। প্রথম কথা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বা বিদেশি বিনিয়োগকারীরা আমাদের কারো আমন্ত্রণে ওরা আসবে না। ওনারা বসন্তের কোকিল, ওনাদেরকে এভাবে আমরা কথার ফুল জুড়ে দিয়ে আমরা ইয়া করতে পারবো না। দে হ্যাভ রিসার্চ ওয়েন টু কাম এবং অ্যাজ অলওয়েজ অফলোড করে ওয়েন টু গো। তো ওনারা আসতেছেন আমাদের প্রত্যেক দিনই বাড়তেছে। যে গতবার বলছিলাম যে 4-5% ছিল, এখন আরেকটু বাড়তেছে। সেটা ইনভেস্টমেন্ট কথা বলছি, বাট মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে দ্যাট ইজ এ পলিসি ইস্যু, দ্যাটস এ পলিসি ইস্যু। মাল্টিন্যাশনাল কোম্পানিদের একটা ভয় থাকে যে তাদের ম্যানেজমেন্টে আদার গভর্নমেন্টের বা যদি একটা ইনফ্লুয়েন্স বেড়ে যায়, দে লুজ কন্ট্রোল, এই আশঙ্কা তাদের আছে। যখন মাননীয় আমার মন্ত্রী মোহিত স্যার যখন এটা বলেছেন যে মাল্টিন্যাশনাল আসতেছে না, কেন আসতেছে না, দেখবেন না স্যার কি দেখবেন? স্যার এটাই দেখবে যে তারা যদি লিস্টেড হয়, তারা যদি শেয়ার মার্কেটে আসে, তাদের কন্ট্রোল অফ ম্যানেজমেন্ট যদি চলে যায়, তাদের গায়ের রং যদি বদলে যায়, তাদের ম্যানেজমেন্ট এক্সেলেন্স যদি নষ্ট হয়ে যায়, যদি ভাইরাস ঢুকে, এই ভয়গুলো তাদের আছে। তো মাননীয় অর্থমন্ত্রী স্যার আপনি ন্যাচারালি আপনি দেখবেন যে তাদেরকে আশ্বস্ত করেন যে তাদের কোম্পানি যারা এখানে আসছে তাহলে ওদের ওয়াই দে আর কল এমএনসি, বিকজ দে হ্যাভ এ ভেরি ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। ওই ক্যারেক্টারিস্টিক্স ক্ষতি হবে না আমাদের মধ্যে এখানে সেই স্টক মার্কেটে আসলে, এই নিশ্চয়তা সরকার এবং বিশেষ করে আমার ফাইন্যান্স মিনিস্ট্রি দেবে, এটা একটি আমার বক্তব্য। আপনার দ্বিতীয় বক্তব্য হচ্ছে একটা জায়গায় বটলনেক হয়ে গেছে,
পাবলিক সেক্টর ব্যাংক এবং ব্যাংকগুলো আন্ডার প্রাইসড আছে। তো আপনার ওই সব জায়গায় আপনার এখন ওদেরকে এখানে আসতে দিলে ওদের যে বিক্রি করার যে বেঞ্চমার্ক আছে সেটা বাজার মার্কেট প্রাইসের কাছাকাছিতে নিয়ে আসতে হবে। এটাও আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর মূল ডাক হলো যে এখনো শেয়ার মার্কেট যেভাবে আগাচ্ছে ইট ইজ গুড, এবং এসএসসি কিন্তু আপনাদের সাপ্লাই তো বাড়াতে হবে, সাপ্লাই বাড়াতে হবে, ভালো ভালো শেয়ারে তো সাপ্লাই বাড়াতে হ্যাঁ হবে। অবশ্যই সাপ্লাই বাড়াতে হবে। এবং আপনার এসএসসি চেয়ারম্যান সাহেব কি বলতে কি বুঝিয়েছেন ভাই, ওই আমার ভাই আমি জানি না যে ইন্ডেক্স কি সেই, আর ইন্ডেক্স 10,000 হবে কি করে? ইন্ডেক্স 10,000 হলে হয় ভালো শেয়ারের আপনার দাম বাড়তে হবে এবং ট্রানজ্যাকশন হতে হবে, অথবা 50 শেয়ারকে আপনার দুইটা হাউসের মধ্যে লেনদেন করে উনি যেরকম বলছেন যে ছোট বেজের শেয়ারকে দাম বাড়ানো যায়। আমি জনগণকে শুধু একটা কথাই বলবো, আপনারা শেয়ারে ইনভেস্ট করেন, আপনারা আগিয়ে আসেন, আপনারা ইন্ডেক্সের দিকে তাকাবেন না। ইন্ডেক্স হচ্ছে একটি থার্মোমিটার, আমাদের জ্বর যেরকম করে আপনার 50-60-এর নিচে নামলে যাবে না, 110-18-এর বেশি জ্বর উঠবে না। ইন্ডেক্সের লিমিট আছে, এটা যারা ইকোনমি বুঝে না তারা এইসব কথা বলতেছে, একটা জ্বরের পরে ইট উইল কাম ডাউন। আমরা যেটা বলবো ওনারা যেন কিনে, যে এই যে টার্নওভার যে বাড়তেছে, যত ইনভেস্টমেন্ট আসবে মনে করতে হবে দ্যাট ইজ দ্য বেসিস অফ দি স্টক মার্কেট। ইনভেস্টমেন্ট বাড়ার সাথে সাথেই কিনেন, ইনভেস্টমেন্ট বাড়ার সাথে সাথেই কিনেন। যদি কখনো মনে হয় যে ইনভেস্টমেন্ট স্থবিরতা হচ্ছে তখন কশাসলি কিনবেন, প্রধানমন্ত্রী যেটা বলেছে। আমি আপনার কাছে পরে আবার ফিরে আসবো। আমাদের একটি প্রশ্ন আছে, প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, জি, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম থেকে রিয়াদ বলছি। জি জি, আচ্ছা, পুঁজিবাজারে আপনার বাবল বাস বা বাবল এগুলো তো কমন ফিনোমেনা, হ্যাঁ, কিন্তু 2010 সালে যে 2010 থেকে 2000 পরবর্তীতে যে অবস্থা ছিল আমাদের পুঁজিবাজার, এটার সাথে শুধু বাবল বাস্টের কথা বলা হয়, কিন্তু এটা তো শুধুমাত্র বাবল বাস্টের ব্যাপার ছিল না। এখানে পুঁজিবাজারের সর্বমহলের থেকে সীমাহীন অনিয়ম, অব্যবস্থাপনা এবং জি লাইনটা কেটে গেছে। যে প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক যদি কেউ থেকে থাকেন আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি বলুন। যে আমি মাহবুব বলছি সিলেট থেকে। আমার প্রশ্ন হচ্ছে ডক্টর সানুল স্যারকে, ওই যে ইন্ডেক্স নিয়ে কথা বলছেন, কয়েকদিন আগে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী বলেছেন যদি স্বাভাবিক নিয়মে ইন্ডেক্স যদি 10,000 যায় তাহলে কোনো সমস্যা নেই, যদি স্বাভাবিক নিয়মে যায়, কারো যদি ইন্টারফারেন্স না থাকে। তো ইন্ডেক্স তো যদি ডিমান্ডও যদি মার্কেটে বেশি থাকে ইন্ডেক্স বাড়তেও পারে, তো আমাদের তো আতঙ্কিত হওয়ার কিছু নাই। তো যেহেতু মাননীয় বাণিজ্য মন্ত্রী বলতেছেন ইন্ডেক্স 10,000 গেলে তো সমস্যা নেই, ইন্ডেক্স নিয়ে আমরা এত প্যানিক জি করছি। জি আপনার অ্যাকচুয়ালি আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আমি যে কথাটা বলতে চাই আমি একটু উত্তর দিতে চাই প্লিজ। এই যে প্রিয় দর্শক, বাণিজ্য মন্ত্রী যা বলেছেন উনি সঠিকই বলেছেন, এবং উনি ওনার জায়গা থেকে, বাণিজ্য মন্ত্রীর জায়গা থেকে যা বলা দরকার ম্যাক্সিমাম বলেছেন। স্বাভাবিক নিয়মটা কি? স্বাভাবিক নিয়মটা হচ্ছে ম্যানিপুলেশন যদি না হয়। স্বাভাবিক নিয়মটা হচ্ছে আপনারা যদি ঠিক শেয়ারগুলো কিনতে পারেন, আপনারা যদি আন্ডার প্রাইস শেয়ার কিনেন তাহলে এটা স্বাভাবিক নিয়ম নয়। তাই স্বাভাবিক নিয়ম হয় যদি ট্রানজ্যাকশন বাড়তে থাকে। একটা শেয়ার মার্কেটের ট্রানজ্যাকশন যদি আপনার 1500 কোটি টাকা থেকে থাকে আর ইন্ডেক্স যদি আপনার এই বাড়তেই থাকে, মারাত্মক ডেঞ্জারাস, ওই মার্কেটে কিনবেন না। আপনার ইন্ডেক্স বাড়ার সাথে সাথে টার্ন ওভার বাড়তে হবে, যেটা এখন বাড়তেছে, এবং আমরা মনে করতেছি এই টার্ন ওভার বাড়তেই থাকবে। আপনারা যতই কিনবেন, এভরি পারচেজ হ্যাজ এ অপোজিট সেলস, এটা দুটো এফেক্ট আছে তো আপনার ট্রানজ্যাকশনের। তাই আপনারা ওই বাণিজ্য মন্ত্রী সঠিক বলেছেন, স্বাভাবিক নিয়মে বাড়লে আপনারা কিনবেন। আপনারা খেয়াল রাখেন ইন্ডেক্সের জন্য না, ইন্ডেক্সকে আমরা কখনো গুরুত্ব দিই না। ইন্ডেক্স হচ্ছে থার্মোমিটারের জ্বর, এটা উঠবে আবার এটা নামবে। ওই যারা বলতেছে 10,000 হলেও কিছু আসা যায় না, আমি তাদের সঙ্গে বিরোধিতা করতেছি। ইট হ্যাজ এ লিমিট আন্ডার এ গিভেন নাম্বার অফ কোম্পানিজ। বাজারে কয়টি কোম্পানি আছে, এ ক্যাটাগরির কয়টি আছে, প্রাইস কত আছে, আন্ডার প্রাইস কত আছে, পচা কত আছে, ট্রানজ্যাকশন কত আছে, ম্যানিপুলেশন কত হচ্ছে, এই ইন্টার ব্রাউজের মধ্যে খেলা কি খেলতেছে, এগুলো দিয়ে ইন্ডেক্স বাড়ানো যায়। তাই ইন্ডেক্সের দিকে তাকাবেন না, টার্ন ওভারের দিকে তাকাবেন। টার্ন ওভার যদি হয় আপনারা কিনেন, এবং আমি মনে করি আমাদের শেয়ার মার্কেটের যথেষ্ট সম্ভাবনা আছে। কারণ আমাদের এই ভারতের ধরেন এই ফাইন্যান্সের 70% আসে ইনভেস্টমেন্ট থেকে, আমাদের দিচ্ছি 20%। আপনারা এগিয়ে আসেন, আপনারা শুধু টার্ন ওভার দেখেন রে ভাই, টার্ন ওভার দেখে দেখে কিনেন। আপনি দেখবেন আরো যখন টার্ন ওভার বাড়বে আরো কিনবেন, আরো যখন লেনদেন বাড়বে আরো কিনবেন। আমি জাস্ট অ্যানালিটিক্যালি একটা প্রশ্ন করি। আগামীকাল যদি আপনার সকল শেয়ারের প্রাইস ডাবল হয়ে যায়, ইমাজিনারি, তাহলে আমার ইন্ডেক্স ডাবল হয়ে যাবে। জি জি
আগামীকাল যদি আপনার সকল শেয়ারের আর্নিং ইপিএস যেটা আপনার যদি ডাবল হয়ে যায়, তাহলে প্রাইস ডাবল হবে, আর্নিং যদি ডাবল হয়ে যায়, আমার পি রেশিও একই জায়গায় থাকবে। তাহলে পি রেশিও যদি একই জায়গায় থাকে, যেটা ডক্টর মিজান বলছেন যে পি রেশিও যদি আপনার কারেক্ট পি রেশিও হয়, যদি ম্যানিপুলেটেড না হয়, জি ইট ইজ নট যদি ম্যানিপুলেটেড না হয়, যেটা প্রধানমন্ত্রী বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই যে উনি কষাস হয়ে বলেছেন ইনভেস্ট করার জন্য, কিন্তু আমি নলেজেবল হয়ে সচেতনভাবে ইনভেস্ট করার জন্য যে ফান্ডামেন্টালের উপর বেস করব, সেই ফান্ডামেন্টালগুলো আপনার ফ্লড কিনা, যেন ফ্লড না হয়, সেখানে আপনার এফআরসি যেগুলো হওয়ার কথা, ফিনান্সিয়াল রেগুলেটরি কাউন্সিল, অবশ্যই ওনারা সেটা করবেন। তো সেই জায়গাটা আমি বলি যে উনি যে কথাটা বলছেন যে যদি 10,000-এ যায় আমার কোনো সমস্যা নাই, যদি পি রেশিও একই জায়গায় থাকে আর 10,000 যায়, তাহলে যেটা হইতে হবে আপনার প্রত্যেকটা কোম্পানির আর্নিং ডাবল হয়ে গেছে। তো ক্যাপিটালে ইজ ইট পসিবল, আমি সেটা বলছি যে প্রত্যেকটা কোম্পানি যদি আর্নিং ডাবল হয়ে যায়, হতে পারে আপনার ইন্ডেক্স ডাবল, তাতে সমস্যা নাই, কিন্তু আপনার আর্নিং ডাবল হইতে হবে। মুসা ভাই এখানে ঠিক আছে, আর যদি না হয় তাহলে কি হচ্ছে, আপনার দেখেন আর্নিং একই জায়গায় আছে, আপনার প্রাইস যদি ডাবল জায়গায় চলে যায়, দ্যাটস এ প্রবলেম, দ্যাটস এ বিগ প্রবলেম। ঠিক আছে, ওই জায়গাটা আমরা 2010-এ আমরা সেটা দেখেছি। জি জি। হ্যাঁ, আর আরেকটা কথা যেটা আপনার যেটা ডক্টর মিজান এমফাসাইজ করেছেন, যে প্রাইম মিনিস্টার যেটা বললেন শেয়ার মার্কেট থেকে টাকা নেওয়ার জন্য, ক্যাপিটাল মার্কেট হলো এমন একটা জায়গা যেখানে সঞ্চয়কারী নিজে ইনভেস্ট করে। আমি আমার সঞ্চয় দিয়ে যখন আমি আইপিও কিংবা আমি সেকেন্ডারি মার্কেটে শেয়ার কিনছি, আমি ডিরেক্টলি আমি ইনভেস্ট করছি এবং আমি রিস্ক নিচ্ছি। আমি যখন ব্যাংকে দাতা হই, ব্যাংকে যখন আমানত দেই, তখন ব্যাংক কিন্তু আমাকে এনশিওর করে যে যদি ব্যাংক ফেল না করে, তাহলে একটা সার্টেন অ্যামাউন্টের রিটার্ন আমাকে এনশিওর করে, এবং সেখানে কিন্তু রিস্ক কিন্তু এন্টায়ার ব্যাংক নিচ্ছে। এইখানে সেই জায়গাটায় কিন্তু আপনার সবসময় আপনার যারা দূরদৃষ্টি সম্পন্ন, যারা আপনার মনে করেন যে মানে আপনার অর্থনীতিবিদ থেকে শুরু করে আপনার রাষ্ট্রনায়করা, তারা কিন্তু চায় যে সঞ্চয়কারী যদি আপনার ফান্ড নিয়ে যদি নিজে ইনভেস্ট করে, তাহলে বাংলাদেশে কিন্তু আপনি দেখবেন যে আমাদের সেভিংসের সাথে ইনভেস্টমেন্টের একটা ঘাটতি আছে। কারণটা কি? ব্যাংকে আপনি দেখেন না, আমরা যখন ইনভেস্টমেন্ট কাউন্ট করি, ব্যাংকের কত লোন দিয়েছে সেটা কাউন্ট করি, কিন্তু ব্যাংক কত টাকা আমানত নিয়েছে সেটা কাউন্ট করি না। এবং সবসময় যেটা ভাই বললেন যে আমানতের সাথে কিন্তু আপনাদের বিনিয়োগে কিন্তু একটা গ্যাপ থাকে, লোনে কিন্তু গ্যাপ থাকে। তো সেই জায়গাটা আমি মনে করি যে অবশ্যই এটা প্লাস পয়েন্ট যদি আমরা এই ক্যাপিটাল মার্কেটে নিতে পারি। এবং যে কথাটা আপনারা বলছেন যে সাপ্লাই, এখন যেহেতু হু করে ফান্ড আসছে, আমি গত 5 বছর ধরে আমি সিরিয়াসলি বলছি যে কোনো সাপ্লাই মার্কেটে নিয়ে আসবেন না। কেন? কারণ মার্কেট ড্রাই হয়ে গিয়েছে, এখানে ফান্ড নাই, অতএব আপনার ড্রাই হয়ে যাওয়া মানে হলো আপনার আস্তে আস্তে ইন্ডেক্স পড়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে। এখন যেহেতু হু করে ফান্ড আসছে, এখন আমাদের স্টেবল রাখতে হবে, এবং 5 বছর যদি স্টেবল রাখতে পারি, এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে ভাবতে হবে আমি কি 1 বছর ব্যবসা করব নাকি 5 বছর ধরে ব্যবসা করব। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অবশ্যই আমি ডক্টর মিজানের কাছে ফিরে যাচ্ছি। আপনি এখন কি সতর্কতা অবলম্বন করা উচিত, আপনি একটু কাইন্ডলি বলবেন? বাজার যখন গতিশীল হয়, বাজারে যখন ফান্ড আসে, বাজারে যখন বিনিয়োগকারীরা, বিশেষ করে আমি সাধারণ বিনিয়োগকারীর কথা বলছি, ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীর কথা বলছি, দে হ্যাভ দ্য অ্যানালিস্ট এভরিথিং। আর যারা মিউচুয়াল ফান্ড করে তাদের অ্যানালিস্ট আছে, যারা মার্চেন্ট ব্যাংক পোর্টফোলিও করে তাদের অ্যানালিস্ট আছে, যারা পোর্টফোলিও করে তাদের অ্যানালিস্ট আছে। বাট সাধারণ বিনিয়োগকারীদের প্রতি আপনি কি সতর্কতা অবলম্বন করতে বলেন? আমি বলবো যে মার্কেটের এই যে স্টাবিলাইজেশন যেটা শুরু হয়েছে, এটাকে সাস্টেইন করানোর জন্য, এটাকে আরও সংহত করার জন্য বাংলাদেশের নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি অতীব জরুরি। এবং আমাদের কর্পোরেট সেক্টরের যে গভর্নেন্স সিস্টেম যেটা আছে, যে বোর্ডের যে মেকানিজমগুলো আছে, সেখানে মনিটরিং, সার্ভিলেন্স এবং স্বচ্ছতা আনয়ন খুব জরুরি। আমরা কর্পোরেট বোর্ডগুলোতে অনেক সময় স্বচ্ছতা দেখি না, ওইখানে অনেক সময় মানে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ দেখি না। আমি মনে করি যে বাংলাদেশের সিকিউরিটিজ কমিশন, স্টক এক্সচেঞ্জ এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, বাংলাদেশ ব্যাংক, এই যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা বাংলাদেশের লিস্টেড কোম্পানিগুলোর বোর্ডের স্বচ্ছতা, গতিশীলতা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য আরও রিফর্ম, নিত্য নতুন রুলস এবং সেটা এনফোর্সমেন্ট, এইটা বাড়াতে হবে। তাহলেই এই ক্যাপিটাল মার্কেট আগামী দিনের উন্নয়নের একটা বড় হাতিয়ার পরিণত হতে পারে। আমাদের হাতে সময় অনেক কম, আপনি কি জাস্ট 50 সেকেন্ডে কিছু বলবেন? জি প্লিজ। আমি জাস্ট বলবো যে আপনার প্রিয় দর্শক এভাবে চিন্তা করবেন, 10 টাকার শেয়ার যদি 20 টাকা হয়, তাহলে আপনাকে তারা কি ডিভিডেন্ড এই বছর যা দিয়েছে ডবল দিচ্ছে কিনা, আপনি সেটাই চিন্তা করবেন। নাহলে 10 টাকার শেয়ার 20 টাকা হয়ে ডিভিডেন্ড যদি 10% আপনি আসলে পাচ্ছেন 5%, সেখান থেকে ট্যাক্স চলে যাবে 4%। তো প্রাইসিংটা বাড়লে খুশি হওয়ার কিছু নাই, প্রাইসিং বাড়তেছে আমি কিনবো আর তারপরে ডে ট্রেডিং করে বেরিয়ে যাব। আমি মনে করি যে এবং এজিএম হচ্ছে না, কোম্পানি থেকে কিনবেন না, এসএসসিকে নালিশ করেন, 10% ডিভিডেন্ড তারা দেবেই, তারা এই ক্যাটাগরি এতে থাকার জন্য। এতেও খুশি হয়েন না, কারণ 10 টাকার শেয়ার 25 টাকায় কিনে 10% ডিভিডেন্ড পেলে কোনো লাভ হবে না। বিনিয়োগ দেখে ভালো শেয়ারে কিনেন, এখনই টাইম, দিস ইজ এ ভেরি গুড টাইম। আপনার 50 শেয়ার থেকে দূরে থাকুন, ভালো শেয়ার কিনুন এবং আপনার
50 সেকেন্ডে যদি কোনো বক্তব্য থাকে। একটা শেয়ারের আপনার ইপিএস এখন 91 পয়সা থেকে 2 টাকায় চলে গেছে, 4 গুণ হয়ে গিয়েছে। সেই শেয়ারের প্রাইস কেন ফল করবে? কারণ আগে থেকে ইনফরমেশন চলে গিয়েছে। প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন যেন লিক আউট না হয় সেই ব্যাপারে এই মার্কেটে এসইসিকে সাংঘাতিক শক্ত ভূমিকা রাখতে হবে। কীভাবে রাখবে? এসইসি ফাইন্ড আউট করতে হবে, মার্কেট ইন্টেলিজেন্স ইউজ করতে হবে, প্রয়োজনে যারা প্রাইস লিক আউট করছে ডিটেকটিভ যদি লাগে ইউজ করতে হবে। কিন্তু এটা বন্ধ যদি না করতে পারি তাহলে ফান্ডামেন্টালের কোনো ব্যাপার থাকবে না। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একবার শেষ পর্যায়ে আমাদের আলোচকবৃন্দের বক্তব্য আপনারা শুনলেন। আমি যেটা আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই সেটা হলো, আপনারা জানেন বাজার ঘুরে দাঁড়াবার চেষ্টা হচ্ছে এবং বাজার ঘুরে দাঁড়াবার চেষ্টা হচ্ছে, বাজার স্টেবল হওয়ার চেষ্টা হচ্ছে এবং প্রচুর বিনিয়োগকারী অথবা ইনস্টিটিউশনাল সবাই এখন বাজারে চেষ্টা করছে তাদের ইনভেস্টমেন্ট করার জন্য। এই মুহূর্তে আমি মনে করি আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পুঁজিবাজারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং গুরুত্ব দিয়ে পুঁজিবাজারের গুরুত্ব দিয়ে উনি পুঁজিবাজারকে স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে পরিচালিত করার কথা বলেছেন এবং প্রত্যেকটা যারা পুঁজিবাজারের সাথে জড়িত সবখানে একটা সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন। এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বলেছেন ইন্ডেক্স যদি বাজার তার নিজস্ব শক্তি দিয়ে যদি ইন্ডেক্স বাড়ে মানে শেয়ারের দাম বাড়ে তাতে কিছু আসা যায় না, সেখানে তারা কোনো ইন্টারভেনশন করবে না যদি বাজার কোম্পানিগুলি তার নিজস্ব শক্তি দেয়। অতএব প্রিয় বিনিয়োগকারী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে বাজার কিন্তু ঘুরে দাঁড়াবার চেষ্টা হচ্ছে এবং বাজার ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে। মাননীয় অর্থমন্ত্রী বলেছেন 2017-18-তে বাজার এখন ছোট অনেক বড় হবে, অতএব এখন বিনিয়োগের অনেক সুযোগ। আপনারা আশা করি বিনিয়োগ করার সময় আপনারা কোম্পানি দেখবেন, কোম্পানির পারফরমেন্স দেখবেন, কোম্পানির ব্যালেন্স শিট দেখবেন, কোম্পানিটা কী প্রোডাক্ট করে তাও দেখবেন, কোম্পানির ভবিষ্যৎ দেখবেন, এক্সপেনশন দেখবেন এবং সর্বোপরি কোম্পানিটা কারা পরিচালনা করছে সেটাও আপনারা দেখবেন। হুজুগে এবং গুজবে অথবা কারো কথা শুনে আপনারা বিনিয়োগ করবেন না। আর দ্বিতীয় একটা কথা আমি বরাবর আপনাদেরকে বলছি, সবাইকে বলছি যে এই বাজারে যাদের উদ্বৃত্ত টাকা নেই, সারপ্লাস মানি নেই ইনভেস্ট করার জন্য, তারা মেহরবানি করে আসবেন না, এটা আপনাদের জন্য না। আপনি বইয়ের অলংকার বন্ধক দিয়ে, তার জমি জমা বন্ধক দিয়ে, বাড়িঘর বন্ধক দিয়ে লোন করে আপনি এখানে বিনিয়োগ করবেন, এটা আপনাদের জন্য প্লিজ, আপনার এটা আপনাদের জন্য। যদি আপনাদের উদ্বৃত্ত টাকা থাকে তাও উদ্বৃত্ত টাকার একটি অংশ আপনারা এখানে ব্যয় করবেন। যদি আপনার কাছে 10 লাখ টাকা থাকে আপনি 4 লাখ টাকা এখানে বিনিয়োগ করবেন, 6 লাখ টাকা অন্য জায়গায় বিনিয়োগ করবেন, বন্ড কিনবেন, ফিক্সড ডিপোজিটে রাখবেন, তাহলে একটা খারাপ থাকলে আরেকটা ভালো হবে, আপনি ব্যালেন্স করতে পারবেন। অতএব আমাদের বক্তব্য হলো যে প্লিজ আপনারা দেখে এবং বুঝে অ্যানালাইসিস করে আপনারা বিনিয়োগ করেন এবং আমি মনে করি ইনশাল্লাহ আমার মন যেটা বলছে, আমার এক্সপিরিয়েন্স দ্বারা বাজার ইনশাল্লাহ অনেক ভালো হবে। এটা সবেমাত্র বিগিনিং, দিস ইজ দ্য বিগিনিং। বাজারে অনেক ভালো ভালো শেয়ার আছে, পি রেশিও যাদের অনেক কম, ইপিএস যাদের অনেক স্ট্রং, সেই শেয়ারগুলি আপনারা এখন বিনিয়োগ করার খুব ভালো সুযোগ। আমি মনে করি সবাই সেই সুযোগ গ্রহণ করবেন এবং এই